কথায় আছে রাখে হরি মারেকে আর মারে হরি রাখেকে। একটা ছোট্ট আগুনের ফুলকি যে এত কিছু করতে পারে সেটা না শুনলে আপনারা বিশ্বাস করবেন না। এমনকি সেই আগুনের আঁচ লোকসভা রাজ্যসভা পেরিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের হাতও যে পুড়িয়ে দেবে সেটা ভাবা যায়নি। বিচারপতি যশবন্ত শর্মা টু জগদীপ ধনখড়, এদের মধ্যে সম্পর্ক কি আর ঘটনাটাই বা কি, সব বলবো। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। অ্যাকচুয়ালি বিচারপতি বর্মার ইমপিচমেন্ট প্রস্তাবটি রাজ্যসভায় বিরোধীদের থেকে আগে নেওয়ার যে কারণটি বলা হচ্ছে সেটি শুধুমাত্র কফিনের শেষ পেরেক হিসেবে ধরতে পারেন। ক্ষোভ এতটাই ছিল যে পদত্যাগ করার সাথে সাথে সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী উপরাষ্ট্রপতি ঠিক করার প্রসেস স্টার্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। গল্প না, অনেকদিন আগে থাকতেই শুরু হয়ে গেছিল। এমনকি কেন্দ্রীয় মন্ত্রীর কাজেও নাক গলিয়েছেন জগদীপ ধনখড়। এই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব। যাই হোক, আমরা আগে দেখি বিচারপতি বর্মার কেসটা কি, তারপর আরো কি কি রিজন আছে সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। চলতি বছরের দোলের দিন হাইকোর্টের বিচারপতি বর্মার বাসভবনে গুদামে আগুন লেগে যায়। দমকল কর্মীরা আগুন নেভাতে গিয়ে রাশি রাশি আতপোড়া নোটের বান্ডিল উদ্ধার করেন। সেই থেকে বিতর্কের সূত্রপাত। এত টাকা এলো কি করে? তার থেকেও বড় কথা, কোথা থেকে এলো? সোজা পথে নিশ্চয়ই নয়। প্রথমে বিচারপতিকে দিল্লি থেকে এলাহাবাদ হাইকোর্টে সরিয়ে দেওয়া হয়। ক্রমে মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত এই ঘটনার অনুসন্ধানের জন্য হাইকোর্টের ৩ বিচারপতিকে নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করে। মে মাসে ওই অনুসন্ধান কমিটি একটি মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয় সুপ্রিম কোর্টে। তাতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের দিন বিচারপতি বর্মার বাসভবনে ভিতরে রাশি রাশি টাকা স্তূপ দেখেছিলেন একাধিক প্রত্যক্ষদর্শী। যদিও বিচারপতির দাবি এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। নগদকাণ্ডের তদন্ত কমিটির রিপোর্ট খতিয়ে দেখে বর্মার ইমপিচমেন্টের বিষয়ে সুপারিশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আনুষ্ঠানিকভাবে বিচারপতি বর্মাকে অপসারণের প্রক্রিয়া শুরু করারও আর্জি জানিয়েছিলেন তিনি। সেই নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত বর্মাকে অপসারণের প্রক্রিয়ায় শাসক ও বিরোধী দলের মোট ২০০ জন সাংসদ অভিযুক্ত বিচারপতির ইমপিচমেন্ট শুরু করার আবেদনে সায় দিয়েছেন। ফলে বাদল অধিবেশনের প্রথম দিনেই সংসদে বিচারপতিকে অপসারণের পথে হাঁটল সংসদ। মোট ১৪৫ জন সাংসদ লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে বিচারপতির অপসারণ সংক্রান্ত স্মারকলিপি জমা দিয়েছেন। এছাড়া রাজ্যসভার ৬৩ জন সাংসদও এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। কংগ্রেস এবং সিপিএম এর মতো বিরোধী দলগুলোর পাশাপাশি সেই স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি, তেলেগু দেশম পার্টি, জেডিইউ এবং জেডিএস সহ এনডিএ জোটের সমস্ত সাংসদেরা। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, এনসিপি সরদের সুপ্রিয়া সুলে, মোটামুটি ধরতে পারেন সবাই। এরপর সংবিধানের ১২৪, ২১৭ এবং ২১৮ অনুচ্ছেদের অধীনে অভিযুক্ত বিচারপতির ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হওয়ার কথা। কিন্তু ইমপিচমেন্ট সেটা কি? ভারতীয় সংবিধানের ১২৪-৪ এবং ২১৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে অপসারণের জন্য সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনা যেতে পারে। এজন্য প্রাথমিকভাবে সংসদের উচ্চকক্ষ তথা রাজ্যসভায় কমপক্ষে ৫০ জন সদস্যের স্বাক্ষর প্রয়োজন, আর লোকসভায় প্রয়োজন ১০০ জনের স্বাক্ষর। যদি প্রস্তাবটি উভয় কক্ষে ২/৩ সংখ্যাগরিষ্ঠ হয়ে পাশ হয়, তাহলে পরবর্তী ধাপ হিসেবে লোকসভা স্পিকার অথবা রাজ্যসভার চেয়ারম্যান দেশের প্রধান বিচারপতির কাছে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের অনুরোধ করবেন। কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্টের একজন বর্তমান বিচারপতি, হাইকোর্টের একজন প্রধান বিচারপতি এবং সরকার মনোনীত কোনো বিশিষ্ট আইনজ্ঞ। সেই কমিটির রিপোর্ট খতিয়ে দেখার পর রাষ্ট্রপতি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন
এবার সেই পথেই হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। ধনখড়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মতানৈক্য শুরু হয়েছিল তার বিচার ব্যবস্থা কেন্দ্রিক মন্তব্যের জন্য। কেন্দ্রের সঙ্গে তার সম্পর্কের পূর্ণচ্ছেদ পড়ল বিচারপতি যশবন্ত বর্মার অপসারণ কাণ্ডে তার অতি সক্রিয়তার কারণে। মাঝে একটি সরকারি অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর উদ্দেশ্যে তার নির্দেশমূলক মন্তব্য এই তিক্ততার অন্যতম কারণ। সরকারের সঙ্গে বেশ কিছু মতানৈক্য তার শুরু হয়েছিল। সেই মতানৈক্যের প্রথম কারণ তামিলনাড়ু সরকারের তরফে সুপ্রিম কোর্টে করা একটি মামলা নিয়ে। তামিলনাড়ু সরকার ওই মামলাটি করেছিল তাদের রাজ্যের রাজ্যপালের ভূমিকা নিয়ে। শীর্ষ আদালতে এম.কে. স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকারের মামলার বিষয়বস্তু ছিল বিধানসভায় পাস হওয়া বিল রাজ্যপাল আটকে রাখছেন, বিষয়টি শীর্ষ আদালত বিবেচনা করুন। সেই মামলাতেই সুপ্রিম কোর্ট বলেছিল যে রাজ্যপালের এখতিয়ার নেই বিল আটকে রাখার। শুধু তাই নয়, আরো এক ধাপ এগিয়ে দেশের শীর্ষ আদালত রাজ্যপাল তো বটেই, স্বয়ং রাষ্ট্রপতিকেও বিলে সই করার সময় বেঁধে দিয়েছিল। প্রকাশ্যে শীর্ষ আদালতের সেই নির্দেশের সমালোচনা করেছিলেন পেশায় আইনজীবী জগদীপ ধনখড়। রাজ্যসভার নতুন সাংসদদের একটি কর্মশালায় ধনখড় গত এপ্রিল মাসে বলেছিলেন সুপ্রিম কোর্ট নিজেকে সুপার পার্লামেন্ট মনে করছে, এটা অনভিপ্রেত। উপরাষ্ট্রপতির সেই মন্তব্য প্রকাশের পর কেন্দ্রের তরফে তাকে বার্তা দেওয়া হয়েছিল তিনি যেন বিচার ব্যবস্থা সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকেন। কিন্তু তিনি তো জগদীপ ধনখড়, তিনি পাল্টা বার্তা দিয়েছিলেন আইনের বিষয়ে তার সম্যক ধারণা রয়েছে, সেই বুনিয়াদী জ্ঞান থেকেই তিনি যা বলার বলেছেন। কেন্দ্রীয় সরকারের প্রথম সারির একাধিক মন্ত্রীর ঘনিষ্ঠ এক বিজেপি নেতার বক্তব্য তখন থেকেই দূরত্ব তৈরি হচ্ছিল। রাজধানীর রাজনৈতিক মহলে এমনও শোনা যাচ্ছে যে ধনখড়কে বোঝানোর চেষ্টা হয়েছিল তার বক্তব্য আইনসভার সঙ্গে বিচার ব্যবস্থার সংঘাতের আকার নিচ্ছে, যা একেবারেই ঠিক নয়। কিন্তু তিনি কেন্দ্রের সেই সতর্কীকরণকে গ্রাহ্যের মধ্যেই নিয়ে আসেন। এবার আসি দ্বিতীয় কারণ। গত মাসে এক কেন্দ্রীয় মন্ত্রীর পারিবারিক অনুষ্ঠানে অন্য দুই কেন্দ্রীয় মন্ত্রী ধনখড়কে একান্ত আলোচনায় মুখোমুখি বসে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তিনি যেন বিচারপতি বর্মার অপসারণ সংক্রান্ত বিষয়ে আগ্রাসী ভূমিকা না নেন। কিন্তু তারপরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কারো কারো বক্তব্য বিচারপতি বর্মার বিষয়ে ধনখড়ের অতি সক্রিয়তার নেপথ্যে ব্যক্তিগত সমীকরণ বা ব্যক্তিগত কোনো আক্রোশও থেকে থাকতে পারে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের পরামর্শ কানেই তোলেননি জগদীপ ধনখড়। তৃতীয় কারণ, মে মাসের শেষের দিকে একটি মন্ত্রকের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন উপরাষ্ট্রপতি ধনখড়, ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীও। ওই অনুষ্ঠানে সকলের সামনে ওই মন্ত্রীকে নির্দেশ দিয়ে নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের কথা বলেছিলেন ধনখড়। শোনা যায় সেই সরকারি অনুষ্ঠানে সেই কেন্দ্রীয় মন্ত্রীকে প্রকাশ্যেই পরিকল্পনার বিষয়ে নির্দেশ দিয়েছেন। স্বাভাবিকভাবে ওই মন্ত্রী তা একদম ভালোভাবে নেন। প্রকাশ্য অনুষ্ঠানে উপরাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরকেও অবহিত করেছিলেন তিনি। ঘনিষ্ঠ মহলে বলেছিলেন যে প্রধানমন্ত্রী নিজে কখনো তার মন্ত্রকের কাজ নিয়ে তাকে কিছু বলেননি, আর ইনি তো উপরাষ্ট্রপতি। কিন্তু ধনখড় তার সঙ্গে সর্বসমক্ষে প্রভুর মতো আচরণ করেছিলেন এবং সেই আচরণে সেই কেন্দ্রীয় মন্ত্রী নিজেকে ভৃত্যের মতো মনে হয়েছে। ধনখড়ের ইস্তফার পর 2 মাসের আগের ঘটনা আবার সামনে চলে এসছে। এবারে সেই অনভিপ্রেত বিষয়টি চরমে পৌঁছয় দিল্লি হাইকোর্টের বিচারপতি বর্মার অপসারণ ঘিরে। বিচারপতি বর্মার বাড়িতে নোটের স্তূপ উদ্ধারের ঘটনা নিয়ে গত 1.5-2 মাস ধরে ধনখড়ের নানা মন্তব্যে কেন্দ্রকে খুব বিড়ম্বিত করেছিল, যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় সোমবার। বিচারপতি বর্মার অপসারণের বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চেয়েছিল কেন্দ্র, কিন্তু তাতে জল ঢেলে যান ধনখড়। সোমবার বিচারপতি অপসারণের দাবিতে বিরোধীদের তরফে একটি প্রস্তাব জমা পড়ে রাজ্যসভায়। চেয়ারম্যান হিসেবে ধনখড় তা তৎক্ষণাৎ গ্রহণ করে উচ্চকক্ষের সেক্রেটারি জেনারেলকে পাঠান, যা কেন্দ্রের সঙ্গে তৈরি হওয়া একটি দূরত্বকে তিক্ততার পর্যায়ে নিয়ে যায়।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্কের হাতে করি আমাদের রাজ্যপাল জগদীপ ধনখড়, এবং রাজ্য সরকারকে রাজ্য রাজনীতিতে ব্যতিব্যস্ত করে রাখা যা সফলতার অন্যতম সিঁড়ি হয়েছিল। সেই মানুষটির অতিরিক্ত অ্যাগ্রেশনই সেই সিঁড়ি থেকে তাকে ফেলে দিল। নতুন উপরাষ্ট্রপতি হয়তো আগামী দিন 10 মধ্যেই আমরা দেখতে পাব, এবং তার প্রসেস শুরুও করে দিয়েছে নির্বাচন কমিশন। আশা করব 2030 পর্যন্ত নতুন উপরাষ্ট্রপতি যিনিই হন তিনি সফলভাবে সবকিছু এগিয়ে নিয়ে যাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।